আজকের গল্প জয়ন্ত ঘোষের লেখা মানিয়ে চলা। বুবু জোরে চিৎকার করতেই বনশ্রী দৌড়ে চলে গেল সামনের ঘরে। দুটো স্টিলের থালা আর ওর ওপর রাখা একটা গ্লাস পড়ে যেতেই শাশুড়িমা আর ননদের তীব্র শাসনের সামনে ও বেশ জড়সড় হয়ে রয়েছে। তবে মাত্র মাসাষ্টেকের বয়সের একটা শিশু কী বা করতে পারে? চুপটি করে বসেছিল। মা আসতেই কান্নার সুরে অভিযোগ জানাতে অবশ্য ভোলেনি। ওরাও বেশ তৈরিও ছিল, তাই প্রতিবাদের ভাষায় প্রশ্ন করেছিল, বৌমা, সাত সকালে একটু ওকে ধরে বেঁধে রাখতে পারো না? প্রতিদিন হামাগুড়ি দিয়ে এসে এটা ভাঙছে আর না হয় সব কিছু ওলট পালট করে দিচ্ছে। বনশ্রী ভাবছিল কোনো উত্তরই দেবে না, কিন্তু সব সময় চুপও তো থাকা যায় না। একটু মিনতির সুরে বলেও ফেলল, মা, আপনি তো জানেন আপনার ছেলে এই সময় বেরোয়। আমাকে সব কিছু রেডি করতে হয়। একটু না হয় ও এখানে এসেছে, আপনি একটু সামলাতে পারেননি? ওরা দুজনে যেন ওঁত পেতেছিল। চিৎকার করে বলে উঠল, কেন? হাঁড়ি আলাদা করার সময় তো এটা আমার, ওটা আপনার, এটা আমাদের, ওটা আপনাদের বলেছিলে। এখন কেন বলো তো তোমার জিনিস আমাদের সামলাতে হবে? আর ও তো দিন দিন বড় হচ্ছে, আর আগের মতন সামলানোও তো যায় না বৌমা। আর কোনো কথা বলতে পারে না, দৌড়ে বুবুকে নিয়ে ঘরে ঢোকে। তখনও ঋষি বেরোয়নি। বনশ্রীর রাগী মুখ দেখে হেসে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কি যুদ্ধ করে এলে শুনি? বনশ্রী অবাক হয়ে গেল, বলে উঠল, এই শোনো, সব সময় তোমরা আমাকে দোষারোপ করো কেন বলো তো? যেন আমার জন্যই সব অশান্তি। দাও না আমায় একটা আলাদা ঘরের ব্যবস্থা করে, সব ঝামেলা মিটে যায়, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই। ঋষি বুঝতে পারে অভিমানী বউয়ের কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করে, মা কি কিছু তোমায় বলেছে আবার? বনশ্রী চুপ করে থাকে। বুবুর ছটপটানিতে ওকে খাটে ছেড়ে দিয়ে উত্তর দেয়, আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, এই বাড়ির হাঁড়ি আলাদা হবার জন্য কি আমিই দায়ী? তোমার মা, বোন সবাই সাধু পুরুষ? ঋষি হাসে, বলে, ও এই ব্যাপার? তা তুমি কেন হবে? দোষ আমাদের সবার। শুধু তোমাকে এই জন্য অভিযোগ করলে লাভ হবে না। বুবু খাটে পড়ে থাকা চুলের ক্লিপটা মুখে দিতে গেলেই বনশ্রী চিৎকার করে ওঠে, না, একদম না, ফেলে দাও। বুবু হাঁ করে দেখে মায়ের মুখের দিকে। এই শাসন অন্য দিনের মতন আবদার মেশানো কেন নয়? এটা ভাবতেই বোধহয় ওর এই নিশ্চুপ হবার মতন শরীরী ভাষা। বুবুকে খাওয়াতে একটু সকাল সকালেই ঘুম ভেঙে যায় বনশ্রীর, কিন্তু আজ যেন অন্য রকমের ছবি। পাশের ঘর থেকে বাসন কোসনের কোনো আওয়াজ নেই। চিৎকার করে শাশুড়ি মায়ের রান্নার আইটেম শোনানোর ব্যাপার নেই। ননদের মুখে রাজা উজির মারার কথাও বনশ্রীর কানে আসছে না। তাহলে অবশ্য 2-3 দিন ধরে গ্যাস ফুরিয়ে আসার কথা কানে এসেছিল। তাহলে তাই কি? তার অনুমান যে সঠিক ছিল, বেলা হতেই তা পরিষ্কার হয়ে যায়। ঋষি অফিস বেরোনোর সময় মুখ গোমড়া করে এসে বলে, এই শুনেছ, ওদিকে গ্যাস শেষ, বুকিং করলেও সাপ্লাই নেই এখনো। বনশ্রী চুপ করে শোনে। খানিকক্ষণ বাদে উত্তর দেয়,
আমি কিন্তু 4 জনের ভাতই বসিয়ে দিয়েছি। উনাদের বলে এসো, গ্যাস ফুরিয়ে গেলেও না খেতে পেয়ে মারা যেতে হবে না। ঋষি মনে হয় বনশ্রীর কথায় খুশি হলো, বলে উঠল, তোমায় এই জন্যই আমার ভীষণ পছন্দ হয় বনশ্রী। পরিস্থিতি তোমায় কোনো দিনও বশ করতে পারেনি, তুমি পরিস্থিতিকে বশ করেছ। বনশ্রী হাসি মুখে করজোরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলে, আপনি কোনো রকম দুশ্চিন্তা না করেই কাজে বেরোতে পারেন। এই বাড়িতে আমি যতদিন থাকবো কাউকে না খেতে পেয়ে মারা যেতে দেব না। আজ অনেক দিন পর সবাই মিলে খেতে বসেছে। ননদের মুখ দেখে বনশ্রী ওর পাতে আরও একটু তরকারি তুলে দেয়। শাশুড়ি মা অবশ্য চিৎকার করে ওঠেন, আরে করো কি বৌমা, তোমার তো মাত্র 1 হাতা রয়ে গেল, ভাতটা খাবে কি করে? সবই তো আমাদের পাতে তুলে দিলে। আচ্ছা, একটা ডিম না হয় ভেজে নাও, বুবুকে আমরা দেখছি। বনশ্রী হাসি মুখে উত্তর দেয়, না মা, আপনারা দুজনে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিন, আমি আমার মেয়েকে সামলাচ্ছি। দুপুরে বুবু ঘুমিয়ে পড়বার পর কয়েক মাস আগেকার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে বনশ্রীর। ঋষির অফিসে খুব গণ্ডগোল চলায় বেশ কয়েক মাস ও প্রায় ঘরেই বসেছিল। শাশুড়ি মায়ের পেনশনে পুরো সংসারটাই কোনো মতে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এর জন্য অবশ্য কম কথাও শুনতে হয়নি। উঠতে বসতে ব্যাকাটেরা কথা শুনতে শুনতে বনশ্রীর একদিন ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। একদিন বলেও ফেলে রাগের সুরে, মা, ঋষি, আমি আর বুবু তো আপনার নিজেরই ছেলে, বউ আর নাতনি। 2 দিন পর অফিসে ঝামেলা মিটে গেলে আবারও জয়েন করবে। এই কটা দিন না হয় একটু কষ্ট করেই চালাবো। বাবা মারা যাবার পর এই সংসারের সিংহভাগ টাকা তো ওই যোগান দিয়ে এসেছে। উনি যেন ধরেই নিয়েছিলেন ঋষির অফিসে আর অশান্তি মিটবে না। উনার নরম সরম স্বভাবের ছেলে কোনো জায়গায় যে খেটে রোজগার করবে তার সম্ভাবনাও খুব কম দেখেছিলেন। বোধহয় তাই বলেই ফেলেছিলেন, বৌমা, এভাবে আমি চালাতে পারবো না, তোমরা বরঞ্চ আলাদা হয়ে যাও, যেভাবে হোক চালাও, আমি না হয় মাঝে মধ্যে তোমাদের হেল্প করব। এই সামান্য কটা টাকা দিয়ে রাবণের গোষ্ঠী চালানোর ক্ষমতা আমার নেই। হয়তো রাগের চোটেই উনি এই কথাগুলো বলে ফেলেছিলেন। তবুও সারা রাত 2 চোখের পাতা একদম এক করতে পারেনি বনশ্রী। চোখের জল যে এত লবণাক্ত, এত উষ্ণ, তা বোধ হয় সেই রাতেই সে টের পেয়েছিল। ঋষি ঘুমিয়ে পড়তে একটা ভাঙাচোরা স্টোভ আর কাজের মাসিকে দিয়ে জোগাড় করা কেরোসিনে নতুন সংসার চালানোর কথা প্রতিজ্ঞা করেছিল। তাই আজ যখন শাশুড়ি মা দুপুরবেলা ঘরে এসে হাতের ওপর হাত রেখে নিজের শত দোষ স্বীকার করার কথা বলে, বনশ্রী উত্তর দিয়েছিল, মা, ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অতি সুস্বাদু। আর অসাধারণ কাজগুলো যে অসীম ধৈর্য দিয়েই সম্পন্ন করতে হয়। আর আপনি এটা তো মানবেন আমি একদম অসফল হইনি। উনি হাঁ করে বনশ্রীর মুখের দিকে তাকিয়েছিলেন।